বিএনপির দলটির যে একটি অভিভাবক শূন্যতা ছিল, বিশেষ করে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় এখানে সশরীরে নেতৃত্ব দেওয়ার একটা যে ভ্যাকুম তৈরি হওয়ার কথা ছিল, এবং আপনি জানেন জনমনে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও আমি মনে করি যে অনেক ক্ষেত্রে একটা এসেছিল, হতাশার জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গায় আমি মনে করি জনাব তারেক রহমান দেশে আসার পর বিএনপি যথেষ্ট সংগঠিত হয়েছে, আরও সুশৃঙ্খল হয়েছে। এবং আমি যদি সেটা মাঠের প্রেক্ষিতেও বলি, আপনি দেখবেন জনাব তারেক রহমান সাহেব দেশে আসার আগে রাজনীতির ময়দানে আলাপ আলোচনা এবং শোডাউনের যেই প্রেক্ষাপটটি ছিল, সেটির মধ্যে আমি বলবো তুলনামূলকভাবে বিএনপি এত বড় দল হিসেবেও আমি বলবো কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে তারা একটু টাফ সিচুয়েশন ফেস করছিলেন, যেটা তারেক রহমান সাহেব আসার পরে আপনি দেখবেন যে সারা বাংলাদেশে একটি কিন্তু দলীয় কর্মকাণ্ডের উচ্ছ্বাস তৈরি হয়েছে। এবং আমি আরেকটা জিনিস অভিবাদন জানাবো জনাব তারেক রহমান সাহেবকে এই জন্য যে এবারের নির্বাচনে কিন্তু উনি ঘোষণা দেওয়ার পরেও যে যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং আপনি জানেন যারা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরপরেও আপনি দেখবেন দলের ভেতরে 17 বছর পরে নির্বাচন, অনেকের বয়সের ক্রাইটেরিয়া শেষ হয়ে যাচ্ছে, হয়তো বা আগামী নির্বাচন উনি আর পাবেন না। অনেকের রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, স্থানীয় জনসাধারণের চাপে অনেকে নির্বাচন করতে বাধ্য হচ্ছেন। এই ধরনের বাস্তবতা থাকার পরেও দলের থেকে কিন্তু এই বিদ্রোহী ক্যান্ডিডেটদেরকে ওইভাবে যে চাপ প্রয়োগ করা, তাদের উপরে শক্তি প্রয়োগ করার আমরা টেন্ডেন্সি দেখিনি। এটাও কিন্তু একটি গণতন্ত্রের সৌন্দর্য। আমি যেটা মনে করি যে বিএনপির মতো একটি দল যখন তিনি বহিষ্কার হন বা দলে থাকেন না, তখন কি ওই প্রার্থীকে চাপ দেওয়া যায়? না, চাপ দেওয়া যায় না। কিন্তু আপনি জানেন যে স্থানীয় পর্যায়ে একজন যখন নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি যখন মনোনয়ন প্রত্যাশী থাকেন বা দলের একটি সিদ্ধান্তের বিপরীতে গিয়ে উনি যখন সিদ্ধান্ত নেন প্রার্থী হওয়ার, অবশ্যই দলের ভেতরে বাইরে কিন্তু তাকে সংবরণ করবার বা তাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার, তাকে অনুরোধ জানানোর বা তাকে অনেক ক্ষেত্রে আমি বলবো যে জোরপূর্বক ওই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবার এই প্রক্রিয়াগুলো কিন্তু আমাদের রাজনৈতিক চর্চায় যে একেবারে নাই তা না, কিন্তু আমি বলছি ওই জায়গায় যথেষ্ট উদারতা দেখানো হয়েছে। কারণ এই 17 বছরের পরের নির্বাচনে নিশ্চয়ই বিদ্রোহী অনেক প্রার্থীদের মধ্যে এমন অনেক বাস্তবতাও থেকে থাকতে পারে যেটা হয়তো বা দল রিয়েলাইজ করেছেন। বাট একই সঙ্গে এইটুকু বলতে হবে যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কিন্তু এখন এক্সিস্টিং আওয়ামী লীগের কর্মকাণ্ড তো এখন নেই। এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির যে সাংগঠনিক কাঠামো, ওটা যে কোনো দলের থেকে অনেক বিস্তৃত, অনেক ব্যাপৃত। এখন বিএনপি হচ্ছে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি। আমরা জামাতকে একটু কিন্তু একটু রেজিমেন্টেড ফোর্স বলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে। তো এই ধরনের দলে কোন ধরনের রেজিমেন্টেড ফোর্স বলতে তারা সাংগঠনিকভাবে আপনি জানেন যে তাদের অনেক ক্যাটাগরাইজ, তারা যে এখানে যে কেউ আসলেই ওই রাজনীতি করতে পারবেন, ওখানে নেতৃত্ব পর্যায়ে যেতে পারবেন বা সরাসরি তারা ভূমিকা রাখতে পারবেন, এই ধরনের সুযোগ কিন্তু আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি জামাতে নেই। এই জন্য আমরা বলছি যে তাদের ওখানে কিন্তু আপনি পর্যায়ক্রমিকভাবে একটা জায়গায় গিয়ে পৌঁছতে হয়। তো বিএনপিতে যেখানে অবারিত সুযোগ, সবার এখানে ঢোকার, কাজ করবার এবং দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকে, তো সেখানে দলের মধ্যে এত বড় একটি সংগঠনের মধ্যে অনেক ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের কিছু আচরণ, কিছু কাজকর্ম, কিছু বিষয় চোখে পড়তেই পারে। আমি মনে করি এগুলো স্বাভাবিকভাবেই নেওয়া যায়। আর ওই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান সাহেব দেশে আসার পরে বিএনপির দলের ভিতরে এমন সাংগঠনিক পর্যায়ে এমন কোনো ঘটনা ঘটে নাই যেটাকে বলা যাবে যে জনাব তারেক রহমান সাহেব শৃঙ্খলা রাখতে পারেন নাই বা ফেরাতে পারেন নাই।